সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এটাও একটা কি বাবু বলো, কলিগেটিভ প্রপার্টিজ। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। যারা যারা ওই ভিডিওটা দেখোনি একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও, ওখানে ওই ভিডিওটার লিংক আছে, ঠিক আছে? ওটা দেখে নিও, ওটা দেখে এসে তারপরে এটা দেখো। এবার দেখো আমরা এলিভেশন ইন বয়লিং পয়েন্টে কি দেখেছিলাম, যখনই একটা নন ভোলাটাইল সলিউটকে সলভেন্টের মধ্যে দিচ্ছিলাম, যখনই স্যার একটা নন ভোলাটাইল সলিউটকে সলভেন্টের মধ্যে দিচ্ছিলাম কি হয়েছিল, বয়লিং পয়েন্ট স্যার বেড়ে গেছিল। এবারে আজকের ক্লাসে আমরা কি পড়বো দেখো, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। স্যার ডিপ্রেশন মানেটা একটু বলবেন? দেখো কেমিস্ট্রির কথায় আমরা যাচ্ছি না, আমরা বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো ডিপ্রেশন যখন হয় মানুষের কি হয় গো স্যার, মানুষের না ডিপ্রেশনে গেলে মাথা ব্যথা কাজ করে না, অ্যাক্টিভিটি পুরো কমে যায়, কোনো কাজ করতে ইচ্ছে হয় না, কেমন হতে থাকে শরীর। তো পাতি কথা, ডিপ্রেশন যদি হয় তাহলে ফ্রিজিং পয়েন্ট কি হবে স্যার? তাহলে তো কমে যাওয়ার কথা। ডিপ্রেশন হলে কি হয়ে যাওয়ার কথা বাবু? কমে যাওয়ার কথা। মেইনলি এই যে ডিপ্রেশন কথাটার মানে এখানটায় কি হয়, ডিক্রিজ, মানে ফ্রিজিং পয়েন্ট কি হবে স্যার, ডিক্রিজ হয়ে যাবে। তার মানে যখনই স্যার ফ্রিজিং পয়েন্ট আপনার ডিপ্রেশনের কথা বলবো তখন কি হয়ে যাবে স্যার, কমে যাবে। এবার দেখো আমাদের ফার্স্টে যেই জিনিসটা পড়তে হবে ওটা হচ্ছে যে এখানে স্যার তার মানে যখন আমরা একটা নন ভোলাটাইল সলিউটকে সলভেন্টের মধ্যে দেব, কি বলছি বাবু শোনো ভালোভাবে, যখনই একটা নন ভোলাটাইল সলিউটকে আমরা সলভেন্টের মধ্যে দেবো তখন কি হবে, ফ্রিজিং পয়েন্ট স্যার কমে যাবে। তো মেইন কথা এটাই হয়। দেখো when a non-volatile solute is added to a solvent its freezing point get গেটও লিখতে পারো বা গেটস লোয়ার্ড, এই কথাটাও লিখতে পারো। মানে স্যার যখনই একটা নন ভোলাটাইল সলিউটকে আমরা কি করব স্যার, নন ভোলাটাইল সলিউটকে সলভেন্টের মধ্যে দেব তখন কি হবে স্যার, ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। এবার ফ্রিজিং পয়েন্ট কেন কমে যাবে, ওর জন্য আমাদের একটা গ্রাফ শিখতে হবে, ঠিক আছে? ওই গ্রাফটা দেখো ভালোভাবে কিন্তু দেখবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে ভেপার প্রেসার, উপরে গেলে বাড়বে, আর টেম্পারেচার ডান দিকে গেলে বেশি হবে, ঠিক আছে? এবার দেখো আমরা এলিভেশন ইন বয়লিং পয়েন্টের কার্ভটার কথা মনে করো, কি দেখেছিলাম স্যার, পিওর সলভেন্টের কি হয়েছিল স্যার, স্যার পিওর সলভেন্টের ক্ষেত্রে ভেপার প্রেসারটা বেশি এসেছিল উইথ রেসপেক্ট টু সলিউশন। তার মানে আমি যদি তোমার পিওর সলভেন্টের কার্ভটা আঁকতে যাই তাহলে কিরকম হবে ভেপার প্রেসারটা, ধরো এই এলো, ঠিক আছে? এটা কি ধরছি স্যার, এটা পিওর সলভেন্ট। আচ্ছা স্যার এই পিওর সলভেন্টটা কোন স্টেটে থাকবে? অবভিয়াসলি লিকুইড স্টেটে। জল কি স্টেটে থাকে? লিকুইড স্টেটে। আর স্যার সলিউশনের ভেপার প্রেসার কি হয়েছিল স্যার, যেহেতু নন ভোলাটাইল সলিউট অ্যাড করছিলাম ভেপার প্রেসার কমে গেছিল স্যার, তার মানে সলিউশনের কি হবে স্যার, কমই হবে। সলিউশনের কি হবে বাবু বলো স্যার, কম হবে। স্যার সলিউশনটাও কি স্টেট? অবভিয়াসলি লিকুইড স্টেটে। বোঝা গেল? এবার ফ্রিজিং পয়েন্টের কনসেপ্টটা বোঝো। ফ্রিজিং পয়েন্ট কখন আমরা বলবো, তো ফ্রিজিং পয়েন্টের তার মানে আমাদের কি দেখতে হবে, ফার্স্টে ডেফিনেশনটা দেখতে হবে, ভালোভাবে বুঝবে, তাড়াহুড়ো করবে না, তাড়াতাড়ি এখানে কিছু বোঝার নেই, ধীরে সুস্থে বুঝবে, সব কনসেপচুয়ালি বুঝে যাবে, মুখস্থর কোনো কনসেপ্টই নেই এখানে। হ্যাঁ একটা দুটো ফর্মুলা আছে ওটা অঙ্কর জন্য রাখবে, তাছাড়া এখানে কনসেপচুয়াল ব্যাপারই চলবে। দেখো ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশনটা কি হচ্ছে, দেখো ফ্রিজিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সাবস্টেন্স ইকুয়াল হয়ে যাবে কার সাথে, ভেপার প্রেসার অফ দ্য সলিড সাবস্টেন্স। স্যার এটা কখন হবে স্যার, নিশ্চয়ই যদি ওই লিকুইড সাবস্টেন্সের ভেপার প্রেসারের সাথে সলিড সাবস্টেন্সের ভেপার প্রেসারের কি থাকে স্যার, ইকুইলিব্রিয়াম যদি এক্সিস্ট করে তাহলেই হবে। তাহলে লিখে রাখো, দ্য ফ্রিজিং পয়েন্ট
is the temperature at which লেখো at which the vapor pressure of the solid substance becomes equal to the vapor pressure of liquid substance. Vapor pressure of liquid substance. স্যার তার মানে ভাবুন একটা জিনিস যে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে ভেপার প্রেসার অফ দ্য সলিড সাবস্টেন্সের কি হয়ে যাবে স্যার ভেপার প্রেসার অফ দ্য সলিড সাবস্টেন্স ইকুয়াল হয়ে যাবে ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সাবস্টেন্সের। স্যার ইকুয়াল কখন হবে? স্যার ইকুয়ালটা কখন হবে? অবভিয়াসলি যদি তাদের মধ্যে একটা কি এক্সিস্ট করে, ইফ দেয়ার ইজ অ্যান এক্সিস্টেন্স অফ ইকুইলিব্রিয়াম। ইকুয়াল কখন হয় জিনিস? স্যার ইকুইলিব্রিয়ামে হয়। if there is an existence of equilibrium, যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলেই আপনার কি হবে স্যার? তাহলেই দুজনের ভেপার প্রেসার ইকুয়াল হয়ে যাবে। কার কার বাবু? সলিড আর লিকুইডের। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবার দেখো আমরা এখানে তো পিওর সলভেন্ট আর সলিউশনের মেইনলি ভেপার প্রেসারটার কার্ভটা দেখলাম। এবার অবভিয়াসলি যেটা সলিড সাবস্টেন্স হবে স্যার তারও তো একটা কিছু কার্ভ হবে। হ্যাঁ হবে, ও ধরো এরকম। এবার সলিড সাবস্টেন্স এবার কোনো কোনো বইয়ে কি আছে বাবু দেখো, ওটা লেখা আছে ফ্রোজেন সলভেন্ট, সলিড সলভেন্ট লেখা আছে বা ফ্রোজেন সলভেন্ট লেখা আছে। তো সলিড সলভেন্টের কার্ভটা এইটা ধরে নাও। এবার সলিড সলভেন্ট মানে কি বাবু? স্যার সলিড সলভেন্ট মানে হচ্ছে এটা সলিড ফর্মে আছে। ইয়েস অর নো? হ্যাঁ। এবার ফ্রিজিং পয়েন্ট কখন হবে? কি বলেছি? যখন স্যার ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সাবস্টেন্স, এবার লিকুইডে কে আছে স্যার? পিওর সলভেন্ট আছে। মানে যখন এদের দুজনের ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, তো এই পয়েন্টে একটা হবে, রাইট? এবার এই পয়েন্টে যেটা হবে ওর রেসপেক্টে যেটা আসবে ওটা কি আসবে? TF নট। মানে স্যার ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট। পিওর কেন স্যার? কারণ এই যে পিওর সলভেন্টের সাথে সলিড সলভেন্টের এই পয়েন্টটায় কি হচ্ছে স্যার? দুটো পয়েন্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে মার্জ করছে বলতে পারো। এই পয়েন্টে দুজন মার্জ হয়ে যাচ্ছে। সিমিলারলি সলিউশনের ক্ষেত্রেও হবে। হ্যাঁ স্যার। তো সলিউশনের ক্ষেত্রে যেটা আসবে ওটা কি হবে? TF, মানে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন। তার মানে কতটা ডিক্রিজ হয়েছে। আমাদের মেইন কথা কি, যখন খালি জল থাকবে, খালি যদি জল থাকে তাহলে কি হবে বাবু? যদি খালি জল থাকে তার একটা কি আছে, তার একটা ওই জলটা ফ্রিজ হয়, বরফ হয়। এবার ওই জলের মধ্যে যদি তুমি একটু নুন দিয়ে দাও তাহলে কি হবে? ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। এবার দেখো তার মানে পিওর সলভেন্ট মানে ভেবে নাও যে জলটা, তার মানে ফ্রিজিং পয়েন্ট ওর কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। এবার ধরো একটু নুন দিয়ে দিই তাহলে 0 থেকেও কমে যাবে। সলিউশন মানে কি? জল ছাড়াও আর একটা জিনিস আছে, সলিউট আছে। এবার ভাবো স্যার একটা জিনিস আপনি বললেন না, এই যে সলিড সলভেন্টের এরও আবার ভেপার প্রেসার হয় নাকি? হ্যাঁ হয়। এদের তো ভেপার প্রেসার হবে স্যার কি প্রসেসের থ্রু হয়? ও সাবলিমেশন। হ্যাঁ সাবলিমেশনের থ্রু হবে। দেখা যায় এদেরও একটু ভেপার প্রেসার দেখা যায় বাবু। বোঝা গেল? এবার দেখো তার মানে স্যার এদের মধ্যে যদি ডিফারেন্সটা বার করে নিই তাহলেই আমরা কি পেয়ে যাব? কতটা ডিক্রিজ হয়েছে বা কতটা ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন হয়েছে ওটা পেয়ে যাব। তাহলে এই দুটো চেঞ্জটা কি বলবো? ডেল টিএফ। তাহলে ফ্রিজিং পয়েন্টকে আমরা কি দিয়ে লিখবো? ডেল টিএফ। আচ্ছা ডেল টিএফ কার সাথে ইকুয়াল হবে? ভালোভাবে দেখো স্যার, ডেল টিএফ কার সাথে ইকুয়াল হবে? আচ্ছা স্যার লেফট টু রাইট যত যাবো, এদিক দিয়ে যত এদিকে যাবো টেম্পারেচার বাড়বে, তার মানে যেটার বেশি টেম্পারেচার ওটাকে আগে লিখবো আর যেটার কম ওটা তারপরে। তার মানে কি হয়ে যাবে? ডেল্টা টিএফ ইকুয়ালস টু টিএফ নট মাইনাস টিএফ। বোঝা গেছে? ডেল্টা টিএফ ইকুয়ালস টু টিএফ নট মাইনাস টিএফ। এবার টিএফ নটটা কি লিখে রাখো, পুরো ডিটেইলে আমি শেখাচ্ছি, ঠিক আছে? তো লিখে রাখো টিএফ নটটা কি বললাম? পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট
পিউরিটি যদি আসে মানে পিওর ব্যাপার এলেই নট আসবে। ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। আর বাবুর TF টা কি হয়ে যাবে আমার সাথে লিখে ফেলো স্যার। TF টা ওটা তো স্যার সলিউশনের ক্ষেত্রে, হ্যাঁ সলিউশনের ক্ষেত্রে, তাহলে লিখে রাখো ফ্রিজিং পয়েন্ট অফ দা সলিউশন, ফ্রিজিং পয়েন্ট অফ দা সলিউশন। ঠিক আছে, এবার TF তাহলে মানে স্যার কতটা ডিক্রিজ হয়েছে ওটা ডেল TF, তাই তো। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে কি, এই যে ডেল TF টা কত হয়ে গেল স্যার, TF নট মাইনাস TF, লেফট টু রাইট গেলে টেম্পারেচার বাড়ে, তার মানে এই টেম্পারেচার ভ্যালুটা বেশি আর এর কম। তাই জন্যই বললাম খালি যদি তুমি জলকে ফ্রিজ করো তাহলে বরফে হবে, ওটা যত টেম্পারেচার হবে জলের মধ্যে একটু নুন দিয়ে দাও মানে নন ভোলাটাইল সলিড দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে আর একটু টেম্পারেচার কমে যাবে, তার মানে ওটা তোমার সলিউশনের রেসপেক্টে কি হবে TF হয়ে যাবে। বোঝা গেল? তার মানে স্যার এখানে যখনই আমরা নন ভোলাটাইল সলিড অ্যাড করব সলভেন্টে কি হবে, ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। এবার ফ্রিজিং পয়েন্ট কেন কমে গেল গ্রাফ দিয়ে বুঝলাম, ভালোভাবে বোঝো। ফ্রিজিং পয়েন্ট কোন পয়েন্টকে বলবো স্যার, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে ভেপার প্রেসার অফ দ্য সলিড সাবস্টেন্স কি হয়ে যাবে স্যার, ইকুয়াল হয়ে যাবে ভেপার প্রেসার অফ লিকুইড সাবস্টেন্স। আরে বলো আমার সাথে। এবারে এই ইকুয়ালটা কখন হবে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা ইকুয়াল কখন হবে, যদি স্যার ইকুইলিব্রিয়ামের এক্সিস্টেন্স আছে। স্যার এখানে কি আদৌ ইকুইলিব্রিয়াম এক্সিস্ট হচ্ছে? হ্যাঁ বাবু হচ্ছে। ভাবো এই পিওর সলভেন্টের সাথে এই সলিড সলভেন্টের একটা কি হচ্ছে স্যার, এক্সিস্টেন্স হচ্ছে ইকুইলিব্রিয়াম। হ্যাঁ এই যে এর আর এর তো ইকুয়াল হয়ে গেল, এই পয়েন্টের রেসপেক্টে আমরা TF নট পেয়েছি। তার মানে স্যার ইকুইলিব্রিয়াম কি হচ্ছে, একটা এক্সিস্ট হচ্ছে সলভেন্ট, সলভেন্ট পিওর সলভেন্টের সাথে সলিড সলভেন্টের একটা এক্সিস্টেন্স। তাহলে লিখে রাখো পিওর সলভেন্ট এর সাথে সলিড সলভেন্টের, পিওর সলভেন্টটা স্যার আছে আপনার লিকুইড ফর্মে, সবকিছু লিখবে ভালোভাবে লিখবে, তো লিকুইড ফর্মে আছে ওটা। আর এটা কি ফর্মে আছে বলো স্যার, সলিড সলভেন্ট তো সলিড ফর্মেই থাকবে, সলিড ফর্মেই থাকবে। আর কি হচ্ছে সলিউশনের সাথে এই সলিড সলভেন্টের আর একটা ইকুইলিব্রিয়াম, তো এইটা একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্টেন্স। আর একটা ইকুইলিব্রিয়াম কি লিখবো বাবু, বলো বলো বলো। সলিউশনের সাথে আপনার এটা কি হয়ে যাচ্ছে, সলিড সলভেন্টে, সলিড সলভেন্টে হয়ে গেল। এবার এই যে ডেল TF টা কি বলছি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, লিখে নাও ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট ভালোভাবে এটা লিখে নাও। এবার দেখো ডেল TF যেটা হয় না ওটা কার সাথে প্রপোর্শনাল হয় স্যার, ডেল TF টা প্রপোর্শনাল হয় হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন। এম টা কি বাবু, ছোট হাতের এম মানে কি মোলালিটি, মোলালিটি, আর বড় হাতের এম হলে কি হতো মোলারিটি, মোলারিটি। দেখো তার মানে আমরা কি দেখলাম যে ডেল্টা TF টা কার সাথে প্রপোর্শনাল হয়, মোলালিটি অফ দ্য সলিউশন। এবার ডেল্টা TF টা প্রপোর্শনাল, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি সরাই তাহলে কি আসবে, একটা নতুন কনস্ট্যান্ট আসবে, ওটার নাম হচ্ছে KF। এবার KF এর কি নাম হয় বাবু বলো, KF কে কি বলি, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলি না? আরে হ্যাঁ কি না, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলি বা মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট। লিখে রাখো KF হচ্ছে মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এর ইউনিটটা কি হয়, কেলভিন কেজি পার মোল বা কেলভিন কেজি মোল ইনভার্সও লিখতে হবে। এর ইউনিটটা একটু দেখে রাখো, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম, ডেল্টা TF ইকুয়ালস টু KF ইনটু M, রাইট। এবারে এই মোলালিটি কে আমরা আরেকটুখানি এর ফর্মুলাটা মডিফাইড করা যায় কিভাবে, ওই ফর্মুলাটা কি হবে, ডেল্টা TF ইকুয়ালস টু KF। এবার M মানে কি জানে স্যার, M মানে কি জানেন, M মানে তো খুবই ইজি, M মানে হয়ে যাবে তোমার ওয়েট অফ সলিউট ইনটু 1000 ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইনটু
ওয়েট অফ সলভেন্ট। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এই জিনিসটা মোলালিটি ইকুয়ালস টু এই জিনিসটা যে হয় এটা কোথায় পড়েছিলাম মনে আছে স্যার? ক্লাস 11-এ পড়েছিলাম, যখন মোলালিটি নরমালিটি পড়ছিলাম, কনসেন্ট্রেশনটা ওখানে জেনেছিলাম। তো এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট, সবাই নোট করে রাখো। এরপরে আমি একটু নিউমেরিক্যাল করাবো। আর একটা কনসেপ্ট বলে দিচ্ছি, দেখো ডেল্টা টি এফ কখন কেএফ এর সাথে ইকুয়াল হবে? when m equals to 1। তার মানে স্যার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইকুয়াল হবে এই আপনার মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট, বা আপনারা বলতে পারেন ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের সাথে। কখন? যখন মোলালিটিকে আমরা কি ধরে নেবো স্যার? যখন মোলালিটিকে আমরা ইউনিটি ধরে নেবো। ইউনিটি মানে 1 ধরে নেবো। লিখতে পারো এই জিনিসটা যে ডেল্টা ডিএফ কেএফ এর সাথে কখন 1 হবে? যখন মোলালিটি ইকুয়ালস টু 1, মানে ইউনিটি ধরে নিচ্ছি, রাইট? এই জিনিসটা ভালোভাবে সবাই নোট ডাউন করে নাও। এরপরে নিউমেরিক্যাল শিখবো। এই দুটো ফর্মুলা আমাদের কিন্তু খুব কাজে লাগবে অঙ্কে, ভালোভাবে দেখে নাও। চলো স্টুডেন্টস, এবারে আমরা কিছু নিউমেরিক্যালস করে নিই, ভালোভাবে দেখবে। দেখো প্রথম ফর্মুলা কি আছে? ডেল্টা টি এম ইকুয়ালস টু কেএফ ইনটু এম। এমটা কি? মোলালিটি। আর একটা ফর্মুলা কি? ডেল্টা টি এম ইকুয়ালস টু কেএফ ইনটু ডব্লিউবি। ডব্লিউবি মানে স্যার ওয়েট অফ সলিউট ইনটু 1000 ডিভাইডেড বাই মলিকুলার মাস অফ সলিউট ইনটু ওয়েট অফ সলভেন্ট। এই দুটো ফর্মুলা ভালোভাবে নোট ডাউন করে নাও আর মেমোরাইজও করো। চলো প্রথম অঙ্কই কি বলেছে যে ফ্রিজিং পয়েন্ট অফ নাইট্রোবেনজিন কত দেবা? 278.8 কেলভিন। মানে নাইট্রোবেনজিনটা এখানে স্যার কি হয়ে গেল? সলিউট হয়ে গেল, তাই তো? হ্যাঁ সলিউট হয়ে গেল। না না, অনেকেই ভাববে নাইট্রোবেনজিন সলিউট না, এই নাইট্রোবেনজিনটা হচ্ছে তোমার সলভেন্ট। সলভেন্ট। আমরা ফ্রিজিং পয়েন্টের ফর্মুলায় কি দেখলাম? যে ডেল্টা টিএফটা কি হয়ে যায়? টিএফ নট মাইনাস টিএফ। তার মানে এখানে তো সলিউটের আইডেন্টিক্যাল কোনো প্রশ্নই আসছে না, মানে খালি সলিউটকে ধরে তো কোনো ফর্মই আসেনি। তার মানে স্যার এটা পিওর সলভেন্টের ভ্যালুটা দেওয়া আছে, মানে 278.8 মাইনাস। এবারে স্যার দেখুন ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন কত হয়ে গেছে? 276.8। মানে যদি ফর্মুলায় একেবারে ফেলে দিই তাহলে কি হয়ে যাবে? কেএফটা বার করতে চাই, এই দেখো কেএফ বার করতে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে? মোলালিটির ভ্যালু কত দেওয়া? স্যার মোলালিটির ভ্যালু দেওয়া হচ্ছে 0.25। তার মানে এটা 2 আসবে ইকুয়ালস টু কেএফ ইনটু এম। তার মানে কেএফ ইনটু এম এর জায়গায় তো পেয়ে গেছি 0.25। তার মানে কেএফ ইকুয়ালস টু কি হয়ে যাবে? 2/0.25। ঠিক আছে, 2/0.25। তাহলে অ্যান্সার কত আসবে? 8 কেলভিন কেজি মোল ইনভার্স। কেলভিন কেজি মোল ইনভার্স বা কেলভিন কেজি পার মোলও লিখতে পারো। হয়ে গেছে। তো এই কোশ্চেনটা খুবই ইজি ছিল। সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট দিয়ে দিয়েছে, সলিউশনের দিয়ে দিয়েছে এত, তাহলে ওটা মাইনাস করে দেবো। ফর্মুলাটা কি ছিল? এটা মানে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইনটু এম। এবার ডেল্টা টিএফ এর জায়গায় এটা পুট করব, ব্যাস অঙ্ক হয়ে যাবে। এখানটা এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো, এখানে কি দিয়েছে? ইথিলিন গ্লাইকল হচ্ছে অ্যান্টিফ্রিজ এজেন্ট। এবার কত অ্যামাউন্ট অফ ইথিলিন গ্লাইকলকে অ্যাড করতে হবে 4 কেজি অফ ওয়াটারে। এবার 4 কেজি অফ ওয়াটার মানেটা কি? স্যার 4 কেজি অফ ওয়াটার মানে হচ্ছে এটা তো আপনার কি হয়ে যাচ্ছে? সলভেন্ট হয়ে যাচ্ছে। এবার সলভেন্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? স্যার সলভেন্টকে আমরা বেসিক্যালি রিপ্রেজেন্ট করি হচ্ছে WA দিয়ে। তাহলে 4 কেজি মানে কত হয়ে যাবে স্যার? 4000 গ্রাম। গ্রামে কনভার্ট করতে হবে। আচ্ছা ইথিলিন গ্লাইকল কি স্যার? সলিউট। তার মানে WB হয়ে যাবে কত স্যার? WB আপনার হয়ে যাবে এখানে কোশ্চেন মার্ক। হ্যাঁ এটাই তো চেয়েছে, দেখো অ্যামাউন্ট অফ ইথিলিন গ্লাইকলই তো চেয়েছে। আচ্ছা মলিকুলার মাস অফ সলিউট কত হবে স্যার? ইথিলিন গ্লাইকলে 62 হবে। কিভাবে বুঝলেন? ইথিলিন গ্লাইকল CH2OH CH2OH। দেখো কার্বন 12 12 প্লাস 2 14 14 প্লাস
16 কত হয় 30, 31 হয়ে যাবে, এই হাইড্রোজেনের জন্য আরেকটা 1, তাহলে দুটো 31 কত হবে 62 হয়ে যাবে। বোঝা গেল? এবারে দেখো আরেকটা কি বার করতে হবে আমাদের, KF। স্যার KF তো দেওয়াই আছে, এই যে KF দেওয়াই আছে, তার মানে জাস্ট আমাদের ডেল্টা TF টা এবার জানতে হবে। এবার ডেল্টা TF কত হয়ে যাবে, ডেল্টা TF হয়ে যায় TF নট মাইনাস TF। এবার পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট কত হয় স্যার 0। বরফ তো মানে জল থেকে বরফ কত ডিগ্রিতে হয় 0-তে হয়, 0 মাইনাস -6 ডিগ্রি সেলসিয়াস মানে 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে নিয়েছি। এবারে কি করব, ফর্মুলায় ফেলবো। তাহলে আমি এইখানটাই করে দিচ্ছি। দেখো ডেল্টা TF এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 6। আচ্ছা ওয়েট অফ KF এর ভ্যালু কত পেলাম 1.85। আচ্ছা WB এর ভ্যালু পার করব 1000। আচ্ছা মলিকুলার মাসটা কত পেলাম 62 ডিভাইডেড বাই কি হবে মলিকুলার মাস ইনটু ওয়েট অফ, কি হয়ে যাবে বাবু বলো, ওয়েট অফ স্যার সলভেন্ট হয়ে যাবে যেটা 4000। বোঝা গেল? এবার জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দেবে। এটা ক্রস মাল্টিপ্লাই করার পর আলটিমেটলি অ্যানসারটা চেক করে নিও, WB কত আসবে 806.42 গ্রাম। ঠিক আছে, নিউমেরিক্যালসে একটুখানি ক্যালকুলেটর করে নাও, যারা ক্যালকুলেটর নেই, যাদের CBSE আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমাদের একটুখানি এখানে ক্যালকুলেশন করতে হবে। আর তোমাদের জেনারেলি যা অঙ্ক দেবে ওখানে ভ্যালুগুলো ইজি দেবে, অতটা দেবে না। তো অ্যানসারটা চেক করে নাও। আচ্ছা একটা জিনিস আমি এখানে বলতে চাই, দেখো যদি KF এর ভ্যালু না দেওয়া থাকে, মানে স্যার যদি এই মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট বা কায়োস্কোপি কনস্ট্যান্টের ভ্যালু যদি না দেওয়া থাকে, KF এর ভ্যালু না দেওয়া থাকলে আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, ইফ KF is not given। যদি KF এর ভ্যালু না দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে, KF equals to mRTF not square divided by 1000 into del H fusion। ওকে, এবার m টা কি হয়ে যাবে মলিকুলার মাস অফ সলভেন্ট, রাইট? এই m টা কি হয়ে যাবে বাবু মলিকুলার মাস অফ সলভেন্ট হয়ে যাবে। এবার সলভেন্ট কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, a দিয়ে, তো m এ করে দাও। আচ্ছা আটটা জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট TF নট টা কি হবে, ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট 1000 into del H fusion। del H fusion টা কি মোলার এনথালপি অফ ফিউশন অফ ফ্রোজেন সলভেন্ট। হয়ে গেল? এবার দেখো মাঝে মাঝে না এই del H ফিউশনের ভ্যালুটা দেওয়া থাকে না, তার জন্য কি দেওয়া থাকবে, লেটেন্ট হিট অফ ফিউশন দেওয়া থাকবে। লেটেন্ট হিট অফ ফিউশনের ফর্মুলাটা কি হবে, del H fusion divided by m। ওকে, m হয়ে যাবে। এবার আলটিমেটলি তাহলে যেই ফর্মুলাটা আসবে ওটা দেখো, দেখো এই m আর এই m কেটে যাবে, ঠিক আছে, দুটোই সলভেন্টের তো, তাই আলটিমেটলি এইটার এটা কেটে যাবে। এটা কি হয়ে যাবে মলিকুলার মাস অফ সলভেন্ট, তো দুটো m এ কেটে গেল, তার মানে আলটিমেটলি যেটা মডিফাইড ইকুয়েশন আসবে ওটা হয়ে যাবে RTF নট স্কোয়ার ডিভাইডেড বাই 1000 into LF। আচ্ছা এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড। এবার এই ফার্স্ট ইকুয়েশনে এই del H ফিউশন ইকুয়ালস টু কি লিখবো LF into m এ, তো এইখানে যখন এই ভ্যালু দুটো পুট করব LF into m এ, তাহলে m এ ক্যান্সেল হয়ে গেল, তার মানে কি LF টা পড়ে রইলো, দেখো ওটাই হয়ে গেছে। এটা তোমার আরেকটা ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন মাথায় রেখো। ওকে, এবারে অনেকবার প্রশ্ন একটা জিজ্ঞেস করে যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট এটা কলিগেটিভ প্রপার্টি প্রমাণ করো। কিভাবে প্রমাণ করবে স্যার, কলিগেটিভ প্রপার্টির ডেফিনেশনটাই লিখে দেবো, যেটা নাম্বার অফ মোলস অফ সলিউটের উপর ডিপেন্ড করে, সলভেন্ট মলিকুলস এর উপর ডিপেন্ড করে না, ওটাই লিখে দেবে। তো আজকে এই অবধি থাকবে, সবাই ভালোভাবে নোট ডাউন করে নাও। আর একটা প্রপার্টি বাকি যেটার নাম হচ্ছে অসমোটিক প্রেসার, ওই ভিডিওটাও আমি নেক্সট
কদিনের মধ্যে আপলোড করে দেবো। তো আজকের জন্য এইটুখানি, পড়াশোনা করতে থেকো, আগে এগোতে থেকো। হ্যাভ আ নাইস ডে, বাই।